আসসালামু আলাইকুম। সম্প্রতি মন্ত্রিসভায় কিছু রদবদল হয়েছে। 4 জন পূর্ণাঙ্গ মন্ত্রী, 2 জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেছেন। বলা হচ্ছে কাজের মূল্যায়ন, সমন্বয় এবং অগ্রগতি বাড়াতে মন্ত্রিসভায় এই রদবদল এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে মন্ত্রিসভার সদস্যদের কাছে একটি বার্তা দিতে চেয়েছেন তিনি। সেটি হলো মন্ত্রীদের কাজের মূল্যায়ন হবে নিয়মিত। সরকারের একাধিক সূত্রের এসব তথ্য জানিয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে মন্ত্রিসভায় আরও 5-6টি নতুন মুখ আসতে পারে এবং 2-4 জন মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন এমন প্রচারণা রয়েছে। প্রশ্ন হচ্ছে, সত্যি কি মন্ত্রিসভা এই রদবদলে কাজের অগ্রগতি হয়েছে? জনগণ কি কোনো উপকৃত হচ্ছেন? নতুন সরকারের 6 মাস অতিবাহিত হলো। এই 6 মাসে জনগণ কী পেল? কাজের অগ্রগতি কী? নির্বাচনের আগে বিএনপি ঘোষণা দিয়েছিল 1 কোটি কর্মসংস্থান হবে। সত্যি কি 1 কোটি কর্মসংস্থানের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? বেকারত্ব হু হু করে বাড়ছে। গ্যাস বিদ্যুতের অভাবে শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। বেকারত্বের সংখ্যা আরও বেড়ে যাচ্ছে। ভয়াবহ এক দৃশ্য। গ্রাম পর্যায়ে বিদ্যুৎ থাকে না। 24 ঘন্টার মধ্যেই 12-14 ঘন্টায়। ঢাকা শহরে এখনও প্রতিদিন 5-7 ঘন্টা করে বিদ্যুৎ চলে যায়। তাহলে অগ্রগতিটা কী? মূল্যায়ন কী? বিদ্যুৎ জ্বালানি যে দুরবস্থা, কাজের গতি আনতে গেলে তো প্রথম এই মন্ত্রণালয় রদবদল হওয়া প্রয়োজন ছিল। এটা ঠিক 6 মাস পথ চলার অর্থনীতি, জ্বালানি, দ্রব্যমূল্য, কর্মসংস্থান, বিনিয়োগ, ব্যাংক খাত, আইন শৃঙ্খলা, স্বাস্থ্য, প্রশাসনিক সমন্বয় কোনোটি স্বাভাবিক গতি পায়নি। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মতৎপরতা, মাঠ পর্যায়ের উপস্থিতি এবং ব্যতিক্রমী কর্মকৌশল জনমনে ইতিমধ্যেই কিছু ইতিবাচক ভাবমূর্তি তৈরি করছে। তবে সামগ্রিক কর্মদক্ষতা, ঘোষিত উদ্যোগের বাস্তবায়ন এবং কাঙ্ক্ষিত পরিবর্তন নিয়ে চলছে বিশ্লেষণ। ভোটারদের প্রত্যাশা ছিল দ্রুত দৃশ্যমান পরিবর্তন। সে প্রত্যাশা পূরণ সরকার তৎপর থাকলে ঘোষণা ও বাস্তবায়নের বিশাল ফারাক। অর্থনৈতিক চাপের পাশাপাশি প্রশাসনিক বাস্তবায়ন কঠিন চ্যালেঞ্জের মুখে সরকার। 6 মাসে সরকারের সাফল্য ব্যর্থতার হিসেবের পাশাপাশি বড় প্রশ্ন, পরিবর্তনটা কতটুকু হলো? বিএনপি সরকার দেশের রাজনৈতিক ইতিহাসে বিরোধী দলের সঙ্গে আচরণ তুলনামূলকভাবে ইতিবাচক করছে। এটা রাজনীতিতে পরিবর্তন। প্রধান বিরোধী দল জামাত, এনসিপি জোটের সঙ্গে সখ্য ও সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে সরকার অনেকটাই সফল হয়েছে, এটা বলা যায়। তবে অন্যদিকে সরকারের নিজ মন্ত্রিসভায় অনেক সদস্যই সরকারের প্রত্যাশিত গতির সঙ্গে তাল মেলাতে পারছেন কি? কারো বিতর্কিত কর্মকাণ্ড ও বক্তব্য সরকারকে বিব্রত পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। জনগণও সরকারের উপর ক্ষুব্ধ হচ্ছে। পাশাপাশি জনসমালোচনাও বাড়িয়েছে প্রকটভাবে। কোনো ঘটনা সরকারের প্রতিনিধিরাই সাধারণ মানুষের কাছে কখনো বিরক্তি, আবার কখনো হাস্যরসের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত 180 দিনের কর্মকাণ্ড বেশ কিছু ক্ষেত্রে অগ্রগতি দেখা যায়, এটা দাবি করা হয়। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ, ভারসাম্যপূর্ণ কূটনৈতিক নীতি অবলম্বন, বিরোধী দলের সঙ্গে সখ্য বজায় রাখা সহ কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। কিন্তু এসব পদক্ষেপের প্রতি মানুষ মোটেও সন্তুষ্ট নয়। এটা তো ঠিক, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি চলছে। দ্রব্যমূল্য বৃদ্ধি, বিদ্যুৎ, তেল ও গ্যাসের সংকটে শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করেছেন শিল্পপতিরা। প্রশাসন, জেলা পরিষদ, সিটি কর্পোরেশনের দলীয় নিয়োগ, মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়ের ঘাটতি প্রকট। কিছু মন্ত্রী প্রতিমন্ত্রীর কর্মকাণ্ড জনগণের প্রশ্নের মুখে সৃষ্টি করেছে। এছাড়া ঢাকাবাসীর যাতায়াতের অন্যতম প্রধান সমস্যা হিসেবে সড়কে অনিয়ন্ত্রিত অটোরিকশা ও পরিবহন সেক্টরে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করছে। যদিও ঢাকা শহরে কিছু স্থানে এআই দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, তাতে কিছু সুফলও পাওয়া যাচ্ছে। দেশের পরিবর্তিত পরিস্থিতি ও দীর্ঘদিনের সংকটের প্রেক্ষাপট নতুন সরকারকে 180 দিন খুব বেশি সময় বলা যায় না। তবে জনগণ সেটা বলেও নি। কিন্তু সরকার নিজের থেকেই 100 দিনের মূল্যায়ন 180 দিনের মূল্যায়ন করেছে এবং নিজেরাই
নিজেদের দোল পিটিয়েছেন। বাস্তবতা জনগণ বর্তমান সরকারকে আরও সময় দিতে চায়, কিন্তু সরকার নিজেরাই নিজেদের ব্যর্থতাগুলো তুলে ধরে সাফল্য গাথা গাইছে, যার কারণে প্রসঙ্গটা উঠে আসছে। চলতি বছরের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করেছিল। 297টি আসনের মধ্যে 209টি আসন একক সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। তারেক রহমান 2টি আসনে ঢাকা 17 ও বগুড়া 6 প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন। পরে গত 17 ফেব্রুয়ারি সরকার গঠন হয়। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী গণতান্ত্রিক ও সরকারের কাছে মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা বিপুল পরিমাণ বেড়ে যায়। অথচ দেশের অর্থনীতি বেশ কিছু সূচকে উন্নতি হয়েছে এটা বলা হচ্ছে, কিন্তু এতে কোনো স্বস্তির কারণ নেই। প্রবাসী আয় শক্তিশালী, মূল্যস্ফীতির আবেগ সর্বোচ্চ অবস্থান থেকে কিছুটা নেমেছে। সামাজিক সুরক্ষা ও কৃষি সহায়ক নতুন কর্মসূচি নিয়েছে সরকার, তবে এর বিপরীতে বেসরকারি বিনিয়োগ দুর্বল, ব্যাংক খাতের সংকটে গভীর, রাজস্ব আদায়ের বড় ঘাটতি, জ্বালানি সরবরাহ অনিশ্চিত এবং সরকারের ঋণ ও সুদের পরিশোধে প্রচণ্ড চাপের মধ্যে পড়েছে। ফলে অর্থনীতি স্থিতিশীল হচ্ছে কিনা তা নিয়ে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এদিকে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার কারণে মন্ত্রীরা সব গুছিয়ে উঠতে পারেননি। কেউ শুরুতেই ব্যক্তিগত অর্জন নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় সংকট তৈরি হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম কিছু কার্যক্রমের জন্য ব্যাপক সমালোচিত হচ্ছে, ফলে সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনা বিব্রতময় অবস্থায় পড়তে হচ্ছে। শিক্ষার্থীদের নিয়ে অনাকাঙ্ক্ষিত বক্তব্য দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে চলেছিলেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। এজন্য জাতীয় সংসদে তাকে দুঃখ প্রকাশ করতে হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আউল ফল কথা বলেই নিজেকেই সর্বসর্বা করে তুলেছেন এবং এমনও প্রচার রয়েছে আওয়ামী লীগের শাসনামলে মন্ত্রী এমপিরা ক্ষমতায় গিয়েই ব্যাংকগুলো থেকে ঋণ নিতেন, মোটা অঙ্কের ঋণ। বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় এসে ব্যাংকগুলো ফাঁকা, ব্যাংক থেকে ঋণ নেওয়ার কোনো সুযোগ নেই, যার কারণে বদলি, নিয়োগ বাণিজ্য, বিশেষ করে ফ্যাসিস্ট আওয়ামী অনুগত ইঞ্জিনিয়ারদেরকে বিভিন্ন পদবিতে রাখতে বিপুল অঙ্কের টাকা লেনদেন করছেন। এটা কতটুকু সত্য মিথ্যা আমরা জানি না, তবে যা রটে কিছু তো বটে। খাদ্যপণ্যের চরম অভাব ব্যবস্থাপনা। বিগত সরকারের শাসনামলে নিত্যপণ্যের বাড়তি দামে অতিষ্ঠ ছিল মানুষ, বলতে গেলে জনবিক্ষোভ তৈরি হয়েছিল। অন্তর্বর্তী সরকার এসে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে নিয়েছিল। বর্তমান সরকারের 6 মাসে মাথায় পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। প্রতিটা পণ্যের দাম আকাশ ছোঁয়া। সরকারের দায়িত্ব নেওয়ার পরেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকটের ধাক্কা খায় সরকার। নতুন তৈরি হয়েছে গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট। এই দুই খাতে অনেকটাই বিপর্যস্ত অবস্থায়। শিক্ষার শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করেছেন দায়িত্বশীল মন্ত্রী। লুটপাট আর অব্যবস্থাপনার সবচেয়ে বেশি বিপর্যস্ত স্বাস্থ্য খাত। শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগে নেওয়া কথা বলা হলেও বাস্তবায়ন কিছুই হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রশাসনের পুরো সরকারের নিয়ন্ত্রণে প্রতিষ্ঠা হয়নি, ফলে সরকারের কাজ উদ্যোগ কাঙ্ক্ষিত গতি আসছে না। এটা ঠিক। বর্তমানে মাদকের বিস্তার এমন পর্যায়ে গেছে যে রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে মাদকের ভয়াবহ বিস্তার শুরু হয়েছে এবং আইনশৃঙ্খলার পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতি ঘটছে। প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক, সীমান্ত বাণিজ্য, পানি বণ্টন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে কূটনৈতিক জটিলতায় কাটতে সরকার নানামুখী পরিস্থিতির মুখে পড়েছে। এটা ঠিক। বর্তমান সরকার দিল্লিকে নাকানি চুবানি খাইয়েছেন। শেখ হাসিনাকে বক্তব্য দিতে দেওয়ার পর দিল্লি কার্যত ব্যাকফুটে চলে গেছে। বর্তমান সরকার কঠোর অবস্থান নেওয়ায় দিল্লি কার্যত এখন বাংলাদেশ সরকারের সাথে সম্পর্ক করতে মরিয়া হয়ে পড়েছে। প্রশ্ন হচ্ছে, সরকার কি জনগণের আস্থা অর্জন করতে পেরেছে? নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, রাষ্ট্র সংস্কার, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করেছে সরকার, তবে অনেক ক্ষেত্রে প্রত্যাশা অনুযায়ী ফল আসেনি। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের প্রেক্ষিতে জাতীয় সংসদে জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন পাশ হয়েছে। সন্ত্রাস বিরোধী আইন কোনো রাজনৈতিক দল বা সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার বিধানকে সম্পৃক্ত করে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল পাশ হয়েছে। আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা
মামলার রায় 19 দিনেই দিয়েছে সরকার। মেহেরপুরের শিশু ধর্ষণ মামলার রায় 29 কার্যদিবসের মধ্যে সম্পন্ন হয়েছে। এসব বলা যায় ভালো কাজ। তবে গ্রামীণ স্বাস্থ্যসেবার জোরদার এবং সেই উপজেলা হাসপাতালগুলোর 151 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার কথা বলা হয়েছে, কিন্তু গ্রামের মানুষ কি সুচিকিৎসা পাচ্ছে? বিশ্ব এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু ঢাকা পিছিয়ে যাচ্ছে। এর মূল কারণ হলো যানজট। তবে এই সরকার যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থার আধুনিক করতে গুরুত্বপূর্ণ এলাকায় এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির ব্যবহার শুরু করেছে। চট্টগ্রাম বন্দরে স্বয়ংক্রিয় কার্গো রিলিজ ব্যবস্থা চালু এবং ঢাকার যানজট নিরসনে 4টি আন্তঃজেলা বাস টার্মিনাল মহানগরের বাইরে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে। এসব ভালো, কিন্তু মানুষ চরম বিপদের মধ্যে আছে, চরম বিপর্যস্ত অবস্থায়। সরকার যে মন্ত্রিসভায় পরিবর্তন করেছেন গতিশীল করতে, কার্যত প্রশাসন সে ধরনের গতিশীল হয়েছে এটা কেউ বলা সাহস পাচ্ছে না। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপনকে জায়গায় নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আমদালিব রহমান পার্থকে। অন্যদিকে বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয় থেকে আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। তার জায়গায় গত 6 মাস ধরে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা রাশিদুজ্জামান মিল্লাতকে পূর্ণমন্ত্রী করে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন এই আলোচনা হচ্ছে এই রাশিদুজ্জামান মিল্লাত এবং শাহ আলম অর্থকরী ছাড়া কিছুই বোঝেন না, এবং তারা যেসব বিতর্কিত কর্মকাণ্ড করছেন এ নিয়ে বিএনপির নেতাদের ভেতরেই বিতর্ক হচ্ছে, আলোচনা হচ্ছে। তথ্য মন্ত্রণালয়ের পারফরমেন্স দিক নির্দেশনার বাস্তবায়ন সংকটের সময় যোগাযোগ এবং অভ্যন্তরীণ সমন্বয় নিয়ে গত কয়েক মাস ধরে অসন্তোষ বাড়ছিল। কয়েকটি নিয়োগ নিয়ে মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মধ্যে দূরত্ব তৈরি হয়। প্রধানমন্ত্রীর কিছু নির্দেশনা ঠিকমতো বাস্তবায়ন করা হয়নি, যার কারণে তথ্য মন্ত্রণালয় থেকে জহিরুদ্দিন স্বপনকে সরিয়ে দেওয়া হয়েছে বলে আলোচনা চলছে, গুঞ্জন রয়েছে। এটা কতটুকু সত্য মিথ্যা সেটা সময়ই বলে দেবে। এছাড়া সিদ্ধান্ত বাস্তবায়ন দায়িত্ব বন্টনের ক্ষেত্রে জহিরুদ্দিন স্বপন ও প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর মধ্যে সমন্বয়ের সমস্যার কথাও উল্লেখ করা হয়েছে। ইয়াসের খান চৌধুরী জাতীয়তাবাদী লাইনের লোক এবং জহিরুদ্দিন স্বপন তথাকথিত সংস্কারবাদী হিসেবে চিহ্নিত। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় নাকি জানিয়েছে পদ্ধতি ও মন্ত্রণালয়ের পরিচালনা নিয়ে আফরোজা খানম রিতা ও রাশিদুজ্জামান মিল্লাতের মধ্যে মতবিরোধ ছিল। তাদের মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছায়, যার কারণে দায়িত্ব পুনর্বন্টন করা হয়। প্রশ্ন হচ্ছে, আফরোজা খানম রিতা মতন একজন ব্যক্তিকে খাদ্য মন্ত্রণালয়ের মতন একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া কতটুকু যুক্তিযুক্ত হয়েছে? এই প্রশ্নটা এখন অনেকেই বলতে শুরু করেছেন। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন প্রেসিডেন্ট হয়েছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে প্রখ্যাত রাজনীতিক প্রবীণ ব্যক্তিত্ব সাবেক মন্ত্রী আব্দুল মঈন খানকে। কিন্তু আব্দুল মঈন খানের বয়স এবং তার ধীরে চলনীতির কারণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যে শাহ আলমের পকেটে চলে যাবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। প্রধানমন্ত্রীর সাবেক পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও টেকনিক্যাল সদস্য হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শ্যামাওয়াত ইসলামকে সঙ্গে মন্ত্রণালয়ে এখন দুজনেই প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, এবং দুই প্রতিমন্ত্রী কে কোন দায়িত্ব পালন করবেন ইতিমধ্যেই মন্ত্রণালয় থেকে বন্টন করে দেওয়া হয়েছে। হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যাপক প্রচারণা সোশ্যাল মিডিয়ায় চলছে। হুমায়ুন কবির ইংল্যান্ডের নাগরিক, কিন্তু হুমায়ুন কবির ইংল্যান্ডের নাগরিকের ব্যাপারে প্রশ্ন করা হলে কোনো উত্তর না দিয়েই তিনি সুকৌশলে নিজের মতন করেই উত্তর দিয়েছেন। তবে এটা ঠিক, হুমায়ুন কবির অনেকটা সাফল্য দেখিয়েছেন। হাসিনাকে ভারতে দিল্লিতে কথা বলে দেওয়া নিয়ে বাংলাদেশ ভারতের এই বিরোধের নেপথ্যে ওই হুমায়ুন কবির ভারতের বিরুদ্ধে যে তীব্র কূটনৈতিক চিঠিটি পাঠানো হয়েছিল তীব্র প্রতিবাদ করে শেখ হাসিনাকে ভারতের বক্তব্য দেওয়ার জন্য, সেটা নেপথ্যে ছিলেন এই হুমায়ুন কবির বলে জানা গেছে। প্রশ্ন হচ্ছে, সরকার দাবি করছে কাজে গতিশীল আনতে এবং স্বচ্ছ জবাবদিহিতা নিশ্চিত করতেই মন্ত্রিসভায় রদবদল করেছেন, কয়েকজন মন্ত্রী নিয়োগ দিয়েছেন। এতে কি জনগণ কোনো উপকৃত হচ্ছে? বাস্তবতা হচ্ছে মন্ত্রিসভায় রদবদল বা নতুন মন্ত্রী নিয়োগে মন্ত্রীদের ভাগ্য খুলে যাচ্ছে, জনগণ কিছুই পাচ্ছে না। জনগণ প্রত্যাশা ছিল স্বৈরশাসক শেখ হাসিনা 15 বছর পর পালিয়েছেন, দীর্ঘ বছর পর মানুষ
ভোট দিয়েছে, নির্বাচিত সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী কিছু কার্যকর পদক্ষেপ নেবে। দুর্ভাগ্যজনক, জনগণ খুশি হয়, জনগণ ভালো থাকে, জনগণ মোটা ভাত মোটা কাপড় পায়, তেমন কোনো উদ্যোগ এই সরকার এখনও নেয়নি। বিএনপির সাবেক মহাসচিব, বর্তমানে মহামান্য প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, বাংলাদেশে 4 কোটি বেকার, একটি পদের জন্য সরকারি চাকরিতে 5 থেকে 6 লাখ লোক আবেদন করেন। তার এই বাস্তব বক্তব্য অনুযায়ী বেকারত্ব দূরীকরণের কতটুকু উদ্যোগ নেওয়া হয়েছে সে নিয়ে এখনও প্রশ্ন আছে। কারণ মানুষ ভোট দিয়েছে ঠিকই, জনগণের ভোটে সরকার নির্বাচিত হয়েছে, কিন্তু জনগণ কী চায় এই সরকার সেটা দেখছে বা এই সরকার সেটা নিয়ে ভাবছে, মানুষ সেটা মনে করছে না। শুধু স্বৈরশাসক শেখ হাসিনার বিরোধিতার জন্য বিরোধিতা, শেখ হাসিনার ওপর দোষারোপ করে এ সরকার পার পেয়ে যাবে, এটা মনে করার কোনো কারণ নেই।